সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরজে সাদ ভূত স্টোরির ৮ম নাম্বার এপিসোডে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম রহস্যময় ঘটনা নিয়ে আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ আমরা দুটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ঘটনায় যাবার আগে আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যারা এখনো আরজে সাদ ভূত স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আরজে সাদ ভূত স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবং সেই সাথে আপনারা যারা আমাকে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলি পাঠাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া ইমেলে ঘটনা পাঠাতে পারবেন। আমাদের ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। আজকে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা নাম প্রকাশ না করে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি উত্তরবঙ্গের কোনো এক জেলা থেকে লিখছি। আমি পেশায় একজন ডাক্তার। বর্তমানে আমি একটি সরকারি মেডিকেলে অনারারি ডাক্তার হিসাবে কর্মরত আছি। আমি অর্থোপেডিক সার্জারিতে ছিলাম কিছুদিন আগে। অর্থোপেডিক ক্যাজুয়ালিটি এমন একটা জায়গা যেখানে দিন রাত কাজ করতে হয়। যখন ডাক পড়ে তখনই যেতে হয়। আমরা রাত বিরাতে কাজ করতাম। অ্যাক্সিডেন্টের কেস আসলে ইমার্জেন্সিতে ওটি করতে হতো। ওটি করতে গেলে অবশ্যই একজন অ্যানেস্থেসিওলজিস্ট লাগতো। আমাদের সাথে আমার থেকে 5 বছরের এক সিনিয়র ভাই ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট। সঙ্গত কারণে আমি ভাইয়ার পরিচয় দিলাম না, কারণ ঘটনাটি ভাইয়ার সাথে ঘটা। এক রাতে আমরা ওটি করছিলাম। লম্বা ওটি শেষ করতে রাত 2টো বেজে গেল। ওটি শেষে বাইরে বের হয়ে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। রিক্সা অটোরিক্সা কিছুই নেই। শেষে ভাইয়া পরিচিত এক অ্যাম্বুলেন্সকে ফোন করে আসতে বললেন। সেই অ্যাম্বুলেন্স আসতে কিছুটা সময় লাগবে দেখে ততক্ষণ আমরা বসে গল্প করছিলাম। গল্পের টপিক কিছুক্ষণের মধ্যেই অতি প্রকৃত ঘটনায় চলে গেল। আমার এই ভাই তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শোনালেন। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। আমি তখন সদ্য ডাক্তারি পাশ করে বের হয়েছি। বের হয়ে দেশে একটি পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টে একটা চুক্তিভিত্তিক চাকরি নেই। সেই প্রজেক্টের দায়িত্ব ছিল একটা চায়না কোম্পানির। প্রজেক্ট ম্যানেজার হিসাবে ছিলেন একজন চাইনিজ ভদ্রলোক। উনি একদিন খুব অসুস্থ হয়ে যান। আমি তার চিকিৎসা করি। অল্প কয়েকদিনের মাঝে সুস্থ হয়ে যান তিনি। সেই সুবাদে তার সাথে আমার খুব ভালো খাতির হয়ে গেল। আমি চাকরিতে ঢোকার 1.5 মাসের মাথায় প্রজেক্টের কাজ শেষ হয়ে যায়। এই কোম্পানিটিও এদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিতে থাকে। যেদিন ম্যানেজার চলে যাবেন উনি আমাকে একটা অফার দেন। ওনাদের আরেকটা প্রজেক্ট সুদানে চলছে। উনি কিছুদিন পর সেখানে যাবেন। আমি চাইলে সেখানে উনি ফিজিশিয়ান হিসাবে আমাকে ব্যবস্থা করে দিবেন। বেশ ভালো বেতন, লোভনীয় অফার। আমিও রাজি হয়ে গেলাম। বাংলাদেশ থেকে চীন, তারপর চীন থেকে সুদান। ভিসা কাগজপত্র সব কোম্পানির পক্ষ থেকে দিবে। সুদান গিয়ে দেখি যুদ্ধ পরিস্থিতি, চারিদিকে আর্মসেনাদের উপস্থিতি। খুব ভয় লাগলো। সেদিন কোম্পানি ঠিক করে রাখা হোটেলে থাকলাম। পরদিন সেখান থেকে আমাদের হেলিকপ্টারে করে মরুভূমির কাছে একটা শহরে প্রজেক্ট সাইট থেকে কিছুটা দূরে নিয়ে যাওয়া হলো। শুনলাম সেটি নাকি সুদানের একটি নামকরা সিটি, কিন্তু আমার কাছে দেখে মনে হলো আমাদের দেশের একটি গ্রাম। তবে সেখানে অস্ত্রবাহী সেনার সংখ্যা চোখে পড়ার মতো। এখন থেকে এখানেই থাকতে হবে। সেখানে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প খোলা হয়েছিল। আমার জায়গা হলো সেখানে। নিকটস্থ সরকারি হসপিটাল 200 কিলোমিটার দূরে। তবে আধুনিক সব সুবিধাই সেই মেডিকেল ক্যাম্পে রাখা ছিল। এমনকি একটা ছোটখাটো ওটি ও বডি প্রিজার্ভেশনের ব্যবস্থাও ছিল। কিছুদিন আগে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ছিল। তাদের কিছু মেডিকেল ইকুইপমেন্ট আমরা সেখানে পেয়েছিলাম। আমি যে প্রজেক্টে ছিলাম তা হলো ট্রান্স সুদান ওয়েল ট্রান্সপোর্ট প্রজেক্ট। প্রায় 700 কিলোমিটার তীরের পাইপলাইন বানানো হবে। সেখানে বিদেশি অনেক ইঞ্জিনিয়ার ওয়ার্কার কাজ করছেন। তারা কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতায় পড়লে আমার কাছে আসে। আমি চিকিৎসা দিই। এটি আমার কাজ। এভাবেই চলছিল। হঠাৎ একদিন প্রজেক্টে একজন চেনা লোক এবং 2জন সেনা সদস্য এসে জানালো তাদের সাথে যেতে হবে। একটা সাইটে নাকি কি ঘটেছে। আমি একটু অবাক হলাম, কারণ সাধারণত কিছু ঘটলে এখানে নিয়ে আসে। আমাকে ডাকতে আসলো। আমার কাছে কেমন জানি লাগলো ব্যাপারটা। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। গাড়িতে করে প্রায় 40 মিনিট মরুভূমির ভেতর দিয়ে যাবার পর একটা সাইটে গাড়িটা থামলো। মরুভূমির মাঝে একটা পাথরের ভ্যালি।
আয়তনে প্রায় 500 মিটারের মতো হবে। সেখানে এক জায়গায় সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সামনে এবড়ো থেবড়ো পাথরের দেওয়ালের মতো কিছু একটা, মাঝে একটা গর্ত দেখে বুঝলাম এখানে কিছুক্ষণ আগে পাথর খোঁড়াখুড়ি চলছিল এবং যন্ত্রপাতি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আশেপাশে লম্বা লম্বা মোটা মোটা পাইপ পড়ে আছে। আমি সামনে এগিয়ে গেলাম। একজন এসে আমাকে আরও সামনে নিয়ে গেল। যেতে যেতে সে আমাকে বলল, ওয়ার্কাররা কাজ করছিল, পাথর খুঁড়তে গিয়ে এক জায়গায় এসে তারা একটা গুহার মতো কিছু একটা দেখতে পায়। তারা খোঁড়ার আগে সেখানে কোনো এন্ট্রি পয়েন্ট ছিল না। সেই গুহাতে কবরের মতো একটি স্ট্রাকচার আছে। সেটা প্রথমে কেউ খুঁড়তে রাজি হচ্ছিল না। লোকাল ওয়ার্কার সহ সবাই বলেছিল আমরা এটা খুঁড়তে পারবো না, প্রয়োজনে কাজ ছেড়ে দিব। অনেক জোড়াজুড়ির পর এবং মোটা টাকার লোভ দেখানোর পর দুজন খুঁড়তে রাজি হলো এবং খোঁড়ার পর এক পর্যায়ে দেখে কবরের ভেতরে একটা লাশ আছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা যাওয়া লাশ। কেউ কেউ বলছে মারা যায়নি, এখনো বেঁচে আছে। কেউ সাহস করে লাশের গায়ে হাত দিচ্ছে না। তাই ক্যাম্পে না গিয়ে আমাকে ডাকা হলো। আমি জিজ্ঞাসা করলাম, ওয়ার্কারদের ভয় করার কারণ কি? ওরা শুনে বলল, আশেপাশের 20-30 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই, তাহলে একে কবর দিবে কে? এখানে আসবে কিভাবে এই লাশটা? কথাটি শুনে আমার একটু গা ছমছম করে উঠল। গেলাম সেখানে। গিয়ে দেখি 15-16 বছরের একটি শরীর, একদম ঠিকঠাক, দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছে। আমি পালস চেক করলাম, বিপি দেখলাম, নেই। চোখে লাইট দিয়ে দেখলাম কোনো রিফ্লেক্স নেই, মানে মৃত। কিন্তু হাত পা শক্ত হয়নি। দেখে মনে হলো 1 ঘন্টা আগে মারা গিয়েছে। আমি ডেড বডি নিয়ে ক্যাম্পের ভিতরে ফিরে আসলাম। বডি ফ্রিজ আপ করার ব্যবস্থা করলাম। আর্মির এক অফিসার আসলেন কথা বলতে। সেখানে আর্মি শাসন চলছিল, পুলিশের কোনো বালাই নেই। আমাকে বিষয়টা নিয়ে ব্রিফ করতে বলল। আমি বললাম পোস্টমর্টম না করে কিছুই বলা যাবে না, আমি ফরেন্সিক স্পেশালিস্ট না, ডেড বডিকে হসপিটালে পাঠাতে হবে বললাম। শুনে সে বলল, এখন লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে না, লোকালি বিষয়টা সলভ করতে হবে, আমাকেই পোস্টমর্টেম করে দিতে হবে। তাদেরও একজন ডাক্তার বিকালবেলা আসবেন, ওনার নাম ডাক্তার আহসান, সুদানিজ ডাক্তার। তিনি বললেন আমি চাইলে তিনিও আমাকে সাহায্য করবেন। সব কাগজপত্রের কাজ ওনারাই সারলেন, আমাকে কোনো ঝামেলা পোহাতে হলো না। কিন্তু মনে মনে ভীষণ বিরক্ত হলাম। আমি এখানে কাজে এসেছি ওয়ার্কারদের, অফিসারদের চিকিৎসা দিতে, পোস্টমর্টেম আমি কেন করব? তাছাড়া ডাক্তারি পড়ার সময় ডেড বডির ডিসেকশন করেছি, কিন্তু প্রফেশনাল পোস্টমর্টেম তো করিনি। কোম্পানিকে আমার আপত্তির কথা জানাই, কিন্তু কোম্পানি জানালো কোনো উপায় নেই, ওনাদের কথা মতোই কাজ করতে হবে। মিলিটারি শাসন চলছে, তারা অসহায়। যাই হোক, শেষ পর্যন্ত কাজটা করতে বাধ্য হলাম। আমার জীবনের সবচেয়ে আজব ঘটনা আমি সেদিন সন্ধ্যায় ফেস করি, যার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, মেডিকেল বিদ্যায় হয় না। বাধ্য হয়ে সেদিন সন্ধ্যায় আমি আর ডাক্তার আহসান পোস্টমর্টেম করতে গেলাম। শুরুতেই আবারও খেয়াল করলাম যে লাশটি এখনো শক্ত হয়নি। ব্যাপারটা ডাক্তার আহসানও খেয়াল করলেন। শরীরে কোনো আঘাতিক চিহ্ন পেলাম না। মাথার বাইরে থেকে ভালোভাবে চেক করে আমরা স্কাল্পের চামড়া ওপেন করলাম। দেখলাম চামড়ার ভেতরে কালো কালো কি যেন দাগ। দেখে মনে হলো হয়তোবা কোনো ব্লাড ফোর্সের জন্য ভেতরে ব্লিডিং হচ্ছে, সেটা জমে কালো হয়ে গেছে। কিন্তু সেই কালো দাগের একটা নির্দিষ্ট হিজিবিজি প্যাটার্ন আছে। আঘাতের ফলে এমনটা হওয়া সম্ভব না। জিনিসটা অনেকটা ট্যাটুর মতো। সেটা থাকা কোনোভাবেই সম্ভব না, কারণ ট্যাটু বা অন্য কিছু করলে সেটা চামড়ার উপরে থাকবে, নিচে কোনোভাবেই সম্ভব না। এরপরে চেস্ট ওপেন করলাম, দেখলাম পুরোটা ফাঁপা, হার্ট নেই, লাঞ্চ নেই। স্টোমাকের ভেতরে এক টুকরো কাপড়, সেখানে কালো কালি দিয়ে কিছু একটা লেখা। সে লেখাটার সাথে স্কাল্পের চামড়ার নিচে হিজিবিজি দাগগুলোর মিল আছে। সাধারণত কোনো আঘাতের চিহ্ন থাকলে স্কিম তোলা হয় না, কিন্তু ডাক্তার আহসান স্ক্যাল্পের সেই হিজিবিজি লেখা দেখে বডির অন্য জায়গায় স্কিম তুলতে চাইল। আমিও কিছুটা কৌতূহলী হয়ে রাজি হয়ে গেলাম। সেটা ওপেন করতেই আমরা স্কিম তুললাম, কিন্তু সেই একই জিনিস, সেই ট্যাটুর মতো হিচি পিচি দাগ। দুহাত, দুপা, পিঠ, পায়ের তালু, হাতের তালু, সব জায়গায় একই চিহ্ন। আমরা দুজনই এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। পোস্টমর্টমের নিয়ম অনুযায়ী যাই পাওয়া যায় তার সব কিছুই আমরা ফ্রিজ আপ করি। ফ্রিজ আপ করে পয়জন টেস্টের জন্য আমরা আলাদা করে রাখলাম। তারপর বডিটা সেলাই করে আগে যেভাবে ফ্রিজ আপ করা ছিল সেভাবে ডাক্তার আহসানকে বুঝিয়ে দিয়ে আসলাম। কোম্পানির বডি প্রিজার্ভেশনটাতে বডিটা ঢুকিয়ে ওদেরকে ওখানে রেখে আসলাম। ভাবলাম ঘটনা যা ঘটার ঘটে গেছে, কিন্তু তখনও আমার জন্য চমক বাকি ছিল। আমাদের কাছে অর্ডার ছিল পোস্টমর্টম করে লোকাল কমিউনিটির কাছে তুলে দিতে হবে।
তারা সেটা সৎকার করবে। অর্ডার অনুযায়ী ডাক্তার আহসান পোস্টমর্টম করা বডিটা লোকাল কমিউনিটির কাছে বুঝিয়ে দিতে চায়। বডি বের করতেই বড়সড় একটা ধাক্কা খায়, কারণ পোস্টমর্টম করা যে বডিটি আমরা রাতে রেখেছিলাম সেই বডিটি সেখানে থাকলেও বডির গায়ে পোস্টমর্টম করার কোনো চিহ্ন নেই। বডিটা সেম আগের অবস্থাতেই আছে এবং বডিটির গায়ে একটা আঁচড়ের দাগ পর্যন্ত নেই। ডাক্তার আহসান এসে আমাকে খবর দেয়। আমি গিয়ে দেখি এবং পুরো পাথর হয়ে যাই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এই খবরটা হায়ার অথরিটিকে জানানো হয়। এরপর কোম্পানির একজন অফিসার এবং একজন উচ্চপদস্থ মিলিটারি অফিসার সহ বেশ কয়েকজন আসেন। সব শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যান। সেই ডেড বডি আগের জায়গায় ফিরিয়ে দেবার আদেশ দেওয়া হয়। তাই করা হয় এবং প্রজেক্টের সব লাইন পাথরের ভ্যালি থেকে 1 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আমি বেশি দিন থাকিনি সুদানে। ব্যাপারটা আমাকে অনেক ভাবায়, কিন্তু এর কোনো ব্যাখ্যা আমি পাই না। 1 মাসের মধ্যে ফিরি দেশে। ফেরার 2-3 দিন আগে খবর পাই যে 2 ওয়ার্কার কবর দিয়েছিল তাদের দুজনেই মারা গেছেন। একজনের দেহ পাওয়া যায় সেই পাথরের ভ্যালিতে, আর একজনের পাওয়া যায় সেই ভ্যালির কাছে মরুভূমিতে। তাদের মৃত্যুর কোনো কারণ জানা যায় না। কোনো আঘাত নয়, কোনো নেশা নয়, বিষ নয়। তাহলে কেন এমন হলো? এই ছিল আমার ঘটনা। তবে আমার কাছে আরও কিছু ঘটনা আছে যেগুলো আমি সময় পেলে শেয়ার করব। গভীর রাতে ইউটিউব ঘুরতে ঘুরতে হঠাৎ করে আপনার চ্যানেলটি আমার সামনে আসে এবং একটি ঘটনা শুনতে থাকি। এরপরে সিদ্ধান্ত নেই আপনাকে ঘটনাটি পাঠাবো। আপনার চ্যানেলটি নতুন হওয়াতে হয়তো আপনার সাবস্ক্রাইব সংখ্যা কম, কিন্তু আপনার উপস্থাপন এবং বাচনভঙ্গি সত্যি প্রশংসনীয়। এভাবে ভালো ভালো ঘটনা নিয়ে এগিয়ে যান। আশা করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে ভালো ভালো ভয়ঙ্কর ঘটনা আমরা শুনতে পাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ঘটনা পাঠানোর জন্য। যেহেতু আপনি আপনার পরিচয় গোপন রাখতে চান, সেহেতু আমি আপনার নামটা এখানে উল্লেখ করলাম না। আপনি যেহেতু একজন ডাক্তার, তাই আপনার সঙ্গে ঘটা অথবা আপনার পরিচিত অনেকের সঙ্গেই হয়তো অনেক ঘটনা ঘটে যায়। আশা করি সেসব ঘটনাগুলিও আমরা আপনার কাছ থেকে পাবো। এত ব্যস্ততার মধ্যে সময় করে ঘটনা পাঠাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। আশা করি দ্বিতীয় ঘটনাটিও আপনাদেরকে আনন্দ দিতে পারবে। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, ঘটনাটি আমাকে পাঠিয়েছেন রফিক ভাই। রফিক ভাই মিরপুরের কোনো একটি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের সামনে ঘটনাটি উপস্থাপন করছি। ঈদের আর সামান্য কয়েকদিন বাকি আছে, তাই আমি কুরবানির গরু কেনার জন্য গাবতলীর হাটে গিয়েছি। এরই মধ্যে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে আকুতি ভরা একটা ভারী কণ্ঠ। হ্যালো, আপনি কি রফিক সাহেব বলছেন? উত্তরে আমি তার পরিচয় জানতে চাইলাম। তিনি আমাকে বললেন, আপনি আমাকে চিনবেন না, আমার বাসা ঢাকার কামরাঙ্গীর চরে। হুজুর, অনেক কষ্টে আপনার নাম্বার ম্যানেজ করেছি। আমরা খুব বিপদে আছি, দয়া করে আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। কি হয়েছে সংক্ষিপ্ত আকারে তার কাছে জানতে চাইলাম। তিনি আমাকে যতটুকু বলার ওনার মতো করে বললেন এবং আমাকে ওনার বাসার ঠিকানা দিয়ে আগামীকাল ওনার বাসায় যেতে বললেন। আমিও চিন্তা ভাবনা করলাম যে না, মানুষটা যেহেতু বিপদে পড়েছে, যাই, আমার দ্বারা যদি ওনার কোনো উপকার হয়। আপনাদেরকে একটু বলে রাখি, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক হলেও জিন এবং কালো জাদুর চিকিৎসা করতাম। যাই হোক, পরদিন সকালবেলা ওনার দেওয়া ঠিক আমার ব্যবহৃত মোটরসাইকেলটা নিয়ে বের হয়ে পড়ি ওনার বাসার উদ্দেশ্যে। ওই ঠিকানা মতো এসে আমি পুরো অবাক, কারণ উনি যেই বাড়ির ঠিকানাটা দিয়েছেন ওই বাড়িটা দেখলে যে কারো মনে হবে এটা কোনো মন্ত্রী মিনিস্টারের বাড়ি। ডুপ্লেক্স বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক টাকা খরচ করেই বাড়িটা বানানো হয়েছে। বাড়ির বাইরে থেকে আমি যখন ওনাদেরকে ফোন দেই তখন আমাকে ফোনে জানানো হয় বাড়ির ভেতরে ঢুকে যেতে। বাড়ির গেট পার হয়ে আমি যখন ভেতরে ঢুকতে যাব তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে গেটের সামনে আমার পা থেকে একটু দূরে আগুন ধরে যায়, আবার ধপ করে নিভে যায়। বিষয়টা দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়ি। জিনিসটা দেখে আমি প্রচন্ড ভয় পাই আর চিন্তা করতে থাকি এটা কি হলো। আবার পরক্ষণেই মনে হলো না, আমাকে ভয় পেলে চলবে না, আমি তো এসেইছি এই কাজ করার জন্য। এরপর আমি গেট পার হয়ে
বাড়ির ভেতরে ঢুকতেই দেখা হলো সুঠাম দেহের অধিকারী একটা লোকের সাথে। উনি বললেন, হুজুর, আমি আপনাকে ফোন করেছি। তারপর তাদের কি সমস্যা পুরোটা আমি তাকে খুলে বলতে বলি। তিনি আমাকে সমস্ত কিছু আস্তে আস্তে খুলে বলেন। তারা মোট 4 ভাই বোন। বাবা মা বেঁচে নেই। 2 বোন 2 ভাই। বাবা মা গত হয়েছেন প্রায় 6 বছর আগে। ভাই বোনদের মধ্যে যিনি আমাকে ফোন করেছিলেন উনি সবার বড়। ওনার বয়স 48 বছর। এরপর ওনার যে বোন আছেন তার বয়স 46 বছর। তারপর ওনার যে একটা ভাই আছেন বয়স 40 বছর। এরপর সবার যে ছোট বোনটা আছে তার বয়স 37 বছর। কিন্তু অবাক করার মতো বিষয় হলো 4 ভাই বোনের কারোরই এখন পর্যন্ত বিয়ে হয়নি। ওনারা এখনো বিয়ে করেননি কেন জানতে চাইলে তিনি বলেন, আসলে হুজুর, আমরা বিয়ে করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমাদের বিয়ে হয় না। কোনো না কোনোভাবে আমাদের বিয়ে ভেঙে যায়, তাই এখন আর বিয়ে করার কোনো চেষ্টা করি না। এছাড়াও আরও কিছু সমস্যা আছে, যেমন হঠাৎ করে আলমারি খুললে তার ভেতর থেকে বড় বড় কুকুরের সাইজের কালো বিড়াল বের হয়ে এসে ম্যাও ম্যাও করতে করতে কোথায় যেন উধাও হয়ে যায়। কোনো কিছু কোথাও রাখলে সেটা আর খুঁজে পাই না, কিন্তু পরে সেটা আবার খুঁজে পাওয়া যায়। গত 15 দিন আগে আমার ছোট ভাইটা বসে টিভি দেখছে। এমন সময় ও চিৎকার করে ওঠে। আমরা দৌড়ে ওর কাছে গিয়ে দেখি ও পা ধরে চিৎকার করে যাচ্ছে। কি হয়েছে ওর কাছে জিজ্ঞাসা করাতে ও আমাদেরকে বলে ও টিভি দেখছিল। হঠাৎ করে ওর কাছে মনে হলো কেউ একজন হাতুড়ি দিয়ে ওর পায়ে প্রচণ্ড জোরে আঘাত করেছে। আমরা ওর পায়ে দেখলাম ওর পায়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ও হাঁটতে পারছে না দেখে আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সব টেস্ট করে বলল প্রচণ্ড আঘাতে ওর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ট্রিটমেন্ট করার পরও এখনও পুরোপুরি সুস্থ না। আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটা হচ্ছে বাবা মা তো মারা গেছে 6 বছর আগে, কিন্তু এখনও দেখা যায় আমার বোনেরা রান্না করতে গেলে আমার মা ওদের কাছে এসে বলে, দে তোকে একটু কাজে হেল্প করি। আবার ঘুমোতে গেলে দেখা যায় আমার মা কিংবা আমার বাবা এসে বলে, আয় আয় খোকা, তোর মাথা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দেই। প্রথম প্রথম আমরা খুব ভয় পেলেও এখন বিষয়গুলো আমাদের কাছে ইউজড টু হয়ে গেছে, তাই এখন আর আগের মতো ভয় লাগে না। এসবের জন্য আমরা অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কিন্তু তেমন কোনো সমাধান করতে পারিনি। তাই আপনার অনেক নাম ডাক শুনে আপনাকে এ বাড়িতে ডাকা। দয়া করে আমাদের এই বিপদ থেকে বাঁচান। এসব কথা শুনে আমি অনেক টেনশনে পড়ে যাই। কোথা থেকে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর অনেক চিন্তা ভাবনা করে তাকে বললাম, আমাকে একটা ফাঁকা রুম দিন আর কাঁসার বাটিতে 1 বাটি পানি দিন। এরপর তারা আমাকে হালকা নাস্তা দিয়ে আপ্যায়ন করে। নাস্তা শেষ করে আমি আমার রুমে চলে যাই। এরপর জায়নামাজটা বিছিয়ে আমি আমার মতো করে আমল শুরু করি। এর ঠিক 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার অনুগত একজন জিন এসে হাজির হয়। আমি তাকে বলি, এই বাড়ির সমস্যাটা কি দ্রুত আমাকে জানাতে। আমার কথা শুনে আমার অনুগত সেই জিনটি সাথে সাথে চলে যায়। এর ঠিক 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সে আবার আমার কাছে ফিরে আসে। এসে আমাকে বলে, হুজুর, রিপোর্ট নিয়ে এসেছি। আমি তাকে বললাম, কি রিপোর্ট নিয়ে এসেছো? সে আমাকে জানায়, হুজুর, এই বাড়িতে মোট 4 দল জিন আছে এবং প্রত্যেক দলে 8 জন করে সদস্য আছে। এক এক দলের এক এক রকম কাজ। আমি বললাম, যেমন? সে আমাকে জানায়, একদল জিনের কাজ হচ্ছে চুরি করা। যেমন ধরুন, একটা জিনিস এখানে রাখা হলো, কিন্তু দেখা গেল সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে আবার কোথাও না কোথাও ঠিকই পাওয়া যায়। এটা ওরা মানুষকে বিভ্রান্ত করার জন্য করে থাকে। আরেক দলের কাজ হচ্ছে মানুষকে ব্যথা দেওয়া। যেমন ধরুন, এখানে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনার শরীরে এমন আঘাত লাগবে মনে হবে কেউ প্রচণ্ডভাবে আঘাত করেছে। কাউকে আঘাত করতে দেখা না গেলেও সেখানে ঠিকই আঘাত লেগেছে এবং ফুলে গেছে বা বড় রকমের কোনো সমস্যা হয়েছে। আর একটা দলের কাজ হচ্ছে পশু পাখির রূপ ধারণ করা, যেমন বিড়াল, কুকুর, সাপ, এগুলোর রূপ ধারণ করে এরা মানুষকে ভয় দেখায়। আর সর্বশেষ যে দলটা আছে, এদের কাজ হচ্ছে মরা মানুষের রূপ ধারণ করে এরা মানুষের কাছে গিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে। আমি আমার জিনের কথা শুনে হিসাব করে দেখলাম 4টি দল। তার মানে 4 দলে মোট 8 জন করে জিন থাকলে জিনের সংখ্যা দাঁড়ায় 32 জন। এই 32 জন জিনকে একসাথে ধরে আনা আমার পক্ষে সম্ভব না। তাই আমি আমার জিনকে বললাম, এই 4 দল জিনের মধ্যে যে জিনটা এই 4 দলকে নেতৃত্ব দেয়, ওই জিনকে এক্ষুনি আমার সামনে হাজির করো। আমার কথা শুনে আমার জিনটি বলল, হুজুর, আমাকে মাফ করবেন, আমার পক্ষে ওদের কাউকে ধরে আনা সম্ভব নয়, কারণ ওরা আমার থেকে অনেক বেশি শক্তিশালী। আমি ওদের সাথে পেরে উঠব না। আমার জিনের কথা শুনে আমি বেশ বিচলিত হই। আমি এখন কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তখন বুকে সাহস নিয়ে আমি আমার তদবিরের কাজ করতে থাকি। বেশ কিছুক্ষণ তদবিরের কাজ করার পর দেওয়ালের এক পাশ থেকে আমি শুনতে পাই কেউ যেন বলে উঠল, আরে যা যা। আবার দেওয়ালের অন্য প্রান্ত থেকে শুনতে পাই,
তোর মতো কত হুজুর এলো আর গেল, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। এটা বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। আমি ঠিক বুঝতে পারলাম না কোন পাশ থেকে শব্দ আসছে। মনে হচ্ছে একবার দেওয়ালের এ পাশ থেকে শব্দ আসছে, আবার দেওয়ালের অন্য পাশ থেকে শব্দ আসছে। তারপরও আমি বুকে সাহস নিয়ে তদবিরের কাজ করে যাচ্ছি। আমি যখন তদবিরের কাজ করছিলাম তখন হঠাৎ করে আমি দেখতে পেলাম পুরো রুমটা ঠান্ডা হয়ে এসেছে। আমি শীতে কাঁপছি। বাড়ির আর যে সদস্যরা ছিল তারা আমার সামনেই ছিল। হঠাৎ করে আমি দেখতে পাই আমার মাথার উপর কোনো ছাদ নেই। আমি একটি সমুদ্রের পাড়ে বসে আছি। প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে, চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে আমার মনে হলো, জিনেরা তো জাদু করতে পারে, ওরা কি জাদু করে আমার চোখের সামনে এসব দেখাচ্ছে, নাকি আমি সত্যি এমন জায়গায় চলে এসেছি? এটা আগে আমার বুঝতে হবে। তাই আমি আমার সামনে থাকা ওই পরিবারের ছোট ভাইকে আমার সামনে থেকে হাত টান দিয়ে আমার কাছে নিয়ে আসতে চেয়ে বললাম, আরে ভাই ভেতরে আসুন, বৃষ্টিতে ভিজে যাবেন তো। আমার কথা শুনে ওই ভাই বলল, আরে হুজুর কি বলছেন, বৃষ্টি কোথা থেকে এলো? তখন আমি বুঝতে পারলাম আমি যা দেখছি সব মায়া। ওরা আমার উপর জাদু করে আমাকে এসব দেখাচ্ছে। আসলে এসবের কিছুই হচ্ছে না। এরপর আমি আমার সামনে থাকা পানির বাটিতে জাদুর দোয়া পরে ফু দিতেই দেখতে পেলাম সব কিছু স্বাভাবিক। কিন্তু আমি যখন আবার আমার কাজ শুরু করতে যাব, ঠিক তখনই ওনাদের এক বোন গলায় হাত দিয়ে সেখানে পড়ে ছটফট করতে করতে ফ্লোরে শুয়ে পড়ে চিৎকার করছে, হুজুর থামুন থামুন, আমি মরে গেলাম, কেউ আমার গলা চিপে ধরেছে। উনি নিচে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে। এটা দেখে আমি কি করব বুঝে উঠতে পারছি না। একবার সিদ্ধান্ত নিলাম, কাজ বন্ধ করে দিব। ঠিক তখন ওনাদের এক ভাই বলল, হুজুর আপনি আপনার কাজ চালিয়ে যান, আর যা কিছু হয় হয়ে যাক, হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। ওনাদের কথা শুনে আমি মনে একটু সাহস পেলাম, এবং আরো সাহস পেলাম এই ভেবে, কিতাবে লেখা আছে জিনজাতি যত বড় শক্তিশালী হোক না কেন, সঠিক নিয়মে কাজ করলে জিনজাতি পরাজিত হতে বাধ্য। এরপর আমি আবারও কাজ করতে শুরু করি। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওই মেয়েটাও স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমি এতটুকু বুঝতে পারলাম যে আমার কারো সাহায্য প্রয়োজন। আমি একা কাজ করে কিছুতেই এদের পরাজিত করতে পারবো না। তাই আমি নিয়ম অনুযায়ী মুয়াক্কেলকে ডাকতে লাগলাম, কিন্তু অনেকক্ষণ ডাকার পরও আসছে না, যার কারণে আমি বেশ চিন্তিত হয়ে যাই। মুয়াক্কেল কি আপনাদেরকে জানিয়ে রাখি, জিনজাতিদের মধ্যে এমন এক জিনজাতি আছে যারা শুধু মানুষের উপকারে আসে, কিন্তু এরা কারো বশ হয় না। আপনি চাইলেই এদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন না। এরা শুধুমাত্র মানুষের উপকারে আসে, এবং মহান আল্লাহ তাআলা এসব জিনদের মধ্যে এমন পাওয়ার দিয়ে রেখেছেন, এরা চাইলে যে কোনো শক্তিশালী জিনকে পরাজিত করতে সক্ষম হয়। তদবিরের ভাষায় এদেরকে মুয়াক্কেল বলা হয়। যাই হোক, অনেকক্ষণ ডাকার পর মুয়াক্কেল হাজির হলো। আমাকে জিজ্ঞাসা করলো কেন তাদেরকে ডাকা হয়েছে। আমি তাদেরকে খুলে বললাম বিষয়টা। তারা আমার কথা শুনে বলল, ঠিক আছে, ধরে নিয়ে আসছি। এটা বলেই সেকেন্ডের মধ্যে কোথায় যেন চলে গেল। ঠিক 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে ফিরে এসে আমাকে বলল, হুজুর ধরে নিয়ে এসেছি। তার কথা শুনে আমি একটু অবাক, এত শক্তিশালী জিনকে এত অল্প সময়ে ধরে নিয়ে আসলো কিভাবে? এরপর আমি তাদেরকে বললাম, ওকে দেওয়ালের সাথে উল্টো করে বাঁধো। আমাকে বলল, হুজুর বেঁধেছি। আমি বললাম, ওর উপর চাবুক মারো, ওকে রক্তাক্ত করো। আমাকে বলল, হুজুর চাবুক মারছি। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমিও কিন্তু জিনকে দেখতে পাই না, আমি শুধু জিনের কথা শুনতে পাই। একটা সময় আমি দেখতে পাই দেওয়াল থেকে মানুষের রক্তের মতো রক্ত গড়িয়ে পড়ছে। আমি একটু বিষয়টা শিওর হবার জন্য ওই রক্ত হাত দিয়ে ধরে দেখলাম রক্ত ঠিক মানুষের মতোই। তারপর ওই জিনকে আমার হাতে বুঝিয়ে দিয়ে তারা আমাকে সালাম দিয়ে আমার কাছ থেকে বিদায় নেয়। এমন সময় শুনতে পাই রুম থেকে দেওয়ালের চারিপাশ থেকে কান্নাকাটি আর চিৎকারের শব্দ। এক পর্যায়ে বাকি জিনেরা বলে ওদের বাদশাকে ছেড়ে দিতে। তখন আমি বুঝতে পারলাম ওরা এখন দুর্বল হয়ে গেছে। তাই আমি ওদেরকে বলি এই বাড়ি ছেড়ে চলে যেতে। আমার কথা শুনে ওরা আমাকে বলে সেটা কখনোই সম্ভব নয়। এই জায়গাটায় ওরা 700 বছরেরও বেশি সময় ধরে আছে, তাই এই জায়গাটা ছেড়ে ওরা যেতে পারবে না। বরং আমি যদি ওদের বাদশাকে না ছাড়ি তাহলে ওরা আমাকে অনেক বড় ক্ষতি করবে। কিন্তু আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম, আমি যদি এখন এই জিনটাকে ছেড়ে দেই তাহলে আমার আর এই পরিবারের লোকদের উপর নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। তাই আমি পরিবেশ শান্ত করার জন্য বললাম, আমি ওকে ছেড়ে দিব, কিন্তু তার আগে ওকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে, যেটা আমি এখানে জিজ্ঞাসা করতে পারবো না। ওকে আমার সাথে নিয়ে যাব এবং কিছু কথা জিজ্ঞাসা করে ছেড়ে দিব। কিন্তু বাকি জিনগুলো আমার কথাতে রাজি হচ্ছিল না। তাই ওদেরকে বললাম, তোরা যদি আমার কথা না শুনিস আমি ওকে মেরে ফেলবো। আমার কথা শুনে
ওরা শান্ত হয়ে যায়, কিন্তু আমার মনে ছিল অন্য কিছু। এরপর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি আর সবাইকে বলে আসি, এখন আপাতত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখন ওরা আর উৎপাত করবে না। আমি আবার কিছুদিন পরে সে দেখা করব। আমাকে তারা তখন কিছু টাকা দিতে চায়, কিন্তু আমি তখন টাকাটা নেইনি। বললাম পরের বার এসে নিব। এটা বলেই আমি চলে আসি। বাহিরে এসে দেখি গভীর রাত। ঘড়িতে তাকিয়ে দেখি রাত তখন 1:20। যদিও তারা আজ থেকে আসতে বলেছিল, কিন্তু রুগীর বাড়িতে থাকতে নেই বলে আমি চলে আসলাম। আমি আমার বাইকটি নিয়ে রওনা হই মিরপুর আমার বাসার উদ্দেশ্যে। আমি উত্তরা আবদুল্লাপুর হয়ে আশুলিয়া দিয়ে আমার গাড়ি চালিয়ে যাচ্ছি। আমি বেশ আপন মনে বাইক চালাচ্ছিলাম। রাস্তায় তেমন একটা গাড়ি নেই বললেই চলে। চারিদিকে শুনশান পরিবেশ। হঠাৎ খেয়াল করলাম আমার গাড়ির স্পিড আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি স্পিড কমাতে চাইলেও আমি ব্যর্থ হই। গাড়ি ফুল স্পিডে চলছে। আমার গাড়ির ব্রেক, ক্লাচ কিছুই কাজ করছে না। গাড়ি আমার কন্ট্রোলে নেই। হঠাৎ সামনে তাকিয়ে খেয়াল করলাম সামনে একটা ফ্লাইওভার, যেখানে ফ্লাইওভার থাকার কোনো প্রশ্নই আসে না। গাড়ি ফ্লাইওভারের উপরে উঠতে থাকে। এবার আমি শুনতে পেলাম আমার চারিপাশে অট্টহাসির শব্দ। আমার কানের কাছে কেউ এসে বলছে, এবার তোকে কে বাঁচাবে? তখন আমি অনুভব করি আমি পুরোপুরি জিন্দের কবলে পড়ে গেছি, আর হয়তো বাঁচব না। আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করে বললাম, হে আল্লাহ, জীবনে যদি একটি ভালো কাজও করে থাকি, তার বিনিময়ে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। এটা বলেই আমি চোখ বন্ধ করে গাড়ির ক্লাচ আর ব্রেক চেপে ধরি। এরপর চোখ খুলে আমি যা দেখতে পেলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখি আমি গাড়ির উপরে বসে আছি, আর গাড়ি আমার বাসার সামনে স্টার্ট বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমার বাসার মধ্যে চলে গেলাম। বাসায় গিয়ে আমি আমার ওয়াইফকে ডেকে তুলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাকে বললাম, আমার কাজ আছে, তুমি ঘুমোতে যাও। এটা বলে তাকে ঘুমোতে পাঠিয়ে দিয়ে আমি বোতলবন্দি ওই জিনকে নিয়ে চলে গেলাম আমার তদবিরের রুমে, মানে যে রুমে আমি আমার সাধনার কাজ করি। এই জিনটাকে এখানে নিয়ে আসার কারণ, আমার এই রুমে জিনেরা তাদের শক্তি প্রয়োগ করতে পারে না। এই রুমটা দোয়া পরে বন্ধ করা, আর একবার কোনো জিন এখানে আসলে আমার অনুমতি ছাড়া বেরো হতে পারে না, তাই ওকে এখানে নিয়ে আসা। তখন আমি জিনটাকে জিজ্ঞাসা করি ও তার দলবল নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যাবে কিনা, কিন্তু আশ্চর্যজনকভাবে ও নরমভাবে আমার সাথে কথা বলার বদলে আমার সাথে চড়াওভাবে কথা বলে, এবং কথা বলার এক পর্যায়ে জিনটি আমাকে থ্রেট দিয়ে বসে। সে আমাকে বলে, আমাকে চিনিস? আমি কে? আমি আফ্রিকা জঙ্গলের ইহুদি জিনের বাদশার একমাত্র মেয়ে জামাই। ওরা এতক্ষণে খবর পেয়ে গেছে তুই আমাকে এখানে ধরে নিয়ে এসেছিস, এবার তুই মরার জন্য প্রস্তুত হ। এটা বলেই সে অপমানজনক বিশ্রী হাসি দেয়। তার ওই হাসি আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার প্রচুর রাগ উঠে যায়, যার কারণে আমি তদবিরের কিছু নিয়ম মেনে জিনটিকে সেখানেই মেরে ফেলি। এর ঠিক 1-1.5 মিনিটের মাথায় আমার বাসার ছাদের উপর বিকট আওয়াজে মনে হচ্ছে বোমা পড়ছে। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। আমার সারা বিল্ডিং ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। একটু পর আমার স্ত্রী দৌড়ে এসে বলে, এই তুমি কি করছো? সারা বাসা কাঁপছে, মেয়ের অবস্থা ভালো না, ও বমি করছে। তখন সত্যি বলতে আমি বেশ ভয় পেয়ে যাই। দৌড়ে আমার মেয়ের কাছে গিয়ে দেখি সত্যি আমার মেয়েটা অনর্গল বমি করে যাচ্ছে। এরপরই বাড়িওয়ালা সহ ওই বিল্ডিংয়ের আরও কয়েকজন বাসায় এসে কলিং বেল দিতে থাকে। দরজা খুলতেই তারা ভেতরে প্রবেশ করে আমাকে গালি দিতে থাকে, কারণ তারা জানে আমি জিন ছাড়ানোর কাজ করি। এর আগেও এমনটা কয়েকবার হয়েছে, তাই তারা আমাকে এ বাসা ছেড়ে দিতে বলে। আমি কোনো কথা না বলে তাদের কাছে ক্ষমা চাই আর বলি এমনটা আর কখনো হবে না। এরপর তারা শান্ত হয়ে চলে যান। এর পরদিন থেকে শুরু হয় আমার মেয়ে আর আমার ওয়াইফের প্রচণ্ড জ্বর। আমি ডাক্তার দেখাইনি, কারণ আমি জানি এই জ্বর ডাক্তারে ভালো হবে না। তাই আমার মেয়ে এবং আমার ওয়াইফকে তদবিরের দ্বারা চিকিৎসা আমিই করি। আল্লাহর অশেষ রহমতে আমার চিকিৎসায় তারা সুস্থ হয়ে যান। কিন্তু আমার চিকিৎসা করেছিলেন আমার ওস্তাদ, যিনি সুন্দরবনে থাকেন। কিছুদিন পর আমি অসুস্থ হয়ে যাই। এর বেশ কিছুদিন পর আমি আবার সেই বাড়িতে যাই। আমাকে দেখে ওই 4 ভাই বোন অনেক খুশি হয়। আমি জানতে চাইলাম এখন তাদের কি অবস্থা। তারা আমাকে জানায়, হুজুর, আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো, তবে এখনো পুরোপুরি আমরা মুক্তি পাইনি। আমি তাদের অভয় দিয়ে বললাম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর ওই দিন তারা আমার জন্য খাবারের আয়োজন করেছিল। সবাই একসঙ্গে বসে খাচ্ছি। হঠাৎ ছোট ভাইটার শার্টের পেছন থেকে কে যেন সোজা করে শার্টটা ছিঁড়ে ফেলল। আমরা সবাই সেই শার্ট ছেঁড়ার শব্দ পেয়েছিলাম। আমি এখনো ওই বাড়িকে পুরোপুরিভাবে জিনমুক্ত করতে পারিনি, কাজ চালিয়ে যাচ্ছি। তবে আগের থেকে অনেক শান্তিতে আছেন ওই বাড়ির 4 ভাই বোনেরা।
তো এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। ঘটনাটি কতটুকু ভয়ঙ্কর আমি জানি না, তবে আমার সঙ্গে ঘটেছে এজন্য শেয়ার করলাম। আশা করি ঘটনাটি প্রচার করবেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ রফিক ভাই, আমাদেরকে এত সুন্দর একটি ঘটনা পাঠাবার জন্য। আচ্ছা, আপনি তো জিন ও জাদুর চিকিৎসা করে থাকেন, তার মানে আপনার কাছে আরো অনেক ঘটনা আছে যেগুলি আপনি নিজে ফেস করেছেন অথবা আপনার জানা। তো আপনি চাইলেই এমন আরো অনেক ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আশা করি খুব শীঘ্রই আমরা আপনার কাছ থেকে এমন আরো অনেক ঘটনা পাবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজ দুটি ঘটনা আমাদের হাতে ছিল, যে দুটি ঘটনাই আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি দুটি ঘটনাই আপনাদেরকে ভয়ঙ্কর আনন্দ দিতে পেরেছে। আপনারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আমাকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা প্রচারযোগ্য হলে আমরা অবশ্যই আপনার ঘটনা আমাদের আরজে সাদ ভূত স্টোরি ইউটিউব চ্যানেলে প্রচার করব। এবং এখন পর্যন্ত যারা আমাদের আরজে সাদ ভূত স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যত বেশি সাবস্ক্রাইব হবে তত বেশি ঘটনা আমাদের কাছে আসবে, আর আমরা সেই ঘটনাগুলি আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।